তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা গ্রন্থ আমি পড়েছিলাম ভুলোর ছলনা বলে, যেটাতে উনি বলেছিলেন যে এই একটা নাকি এটাকে ভুলো রকম এক ধরনের ভূত ছিল। এটা কি কতটা সত্যি? এটাই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারপর এটাই হচ্ছে একটা স্মৃতিচিহ্ন বলতে। এখানে তার ব্যবহৃত দ্রব্যাদি রয়েছে। বন্ধুরা, দুই বাংলার ভূতের গল্প বইতে পড়া কিংবা সানডে সাসপেন্সে শোনা ভুলোর ছলনা গল্পটি মনে আছে, যাতে ভুলো ভূতের সম্পর্কে বলা হয়েছিল? অথবা স্কুল জীবনে পাঠ্য বইতে পড়া পণ্ডিত মশাই, তারিণী মাঝি কিংবা হাঁসুলিবাকের উপকথা, যেগুলি কিছুটা হলেও হয়তো আমাদের মনে আছে। এই সমস্ত গ্রন্থের স্রষ্টা ছিলেন বাঙালির প্রথম জ্ঞানপীঠ পাওয়া সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আজ তোমাদের নিয়ে যাব সেখানেই, ঘুরিয়ে দেখাবো তার বসবাসের ঘর, যেখানে খোদিত রয়েছে তার জীবনের কিছু কৃতিত্ব, এবং তার ভাইপোর মুখে শুনবো কিছু অজানা কথা। বন্ধুরা, আমি দেবজ্যোতি, আনরিভিলড এক্সপ্লোরার চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম। কলকাতা থেকে প্রায় 4.5 ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম আহমদপুর জংশন স্টেশনে। স্টেশনের পাশেই অবস্থিত বাসস্ট্যান্ড থেকে বাস ধরে পৌঁছে গেলাম লাভপুরে। লাভপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়ার বিনিময়ে অবশেষে এসে পৌঁছালাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ির সামনে। বাড়ির সামনে ফুলের গাছ সমেত রয়েছে একটি ফলক, যে ফলকে লেখা আছে স্বাধীনতা সংগ্রামের কথা। হ্যাঁ বন্ধুরা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যুক্ত ছিলেন স্বাধীনতা সংগ্রামের সাথেও। বাড়িতে ঢোকার আগেই দেখলাম বাড়ির সামনে রয়েছে বেশ কিছু সারিবদ্ধ শিব মন্দির। এখানে দেখতে পাচ্ছি সব মন্দিরগুলোই তো বন্ধ। এগুলো সম্ভবত সবই শিব মন্দির বা শিব ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের মন্দির। এটাও একটা নাট মন্দির। তো বন্ধুরা, এবার প্রবেশ করা যাক তার বাড়ির ভেতর। যাই তো ঢোকা। আছেন কেউ? এই যে এইটাই ঘরটা। বাড়ির ভেতর ঢুকে প্রথমেই দেখতে পেলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই আতুর ঘর। বন্ধুরা, এটাই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ঘর। আপনারা জেনে অবাক হবেন, এই দোতলা বাড়িটি সম্পূর্ণই মাটি দ্বারা নির্মিত। চলুন বন্ধুরা, এবার ঘরের ভেতর প্রবেশ করে দেখি। ঘরে প্রবেশ করে প্রথমেই দেখতে পেলাম সারা দেওয়াল জুড়ে রয়েছে তার সাহিত্যিক জীবনে রচিত গ্রন্থ এবং কবিতার কিছু সারাংশ। যেমন দেখতে পাচ্ছ বংশ তালিকা তার সম্পূর্ণ। এটাই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারপর তার সমস্ত বংশ তালিকা দেওয়া রয়েছে এখানে, এবং এখানে তার রচিত নানা রকমের কবিতা গ্রন্থ যেগুলো রয়েছে। এটাই হচ্ছে একটা স্মৃতিচিহ্ন বলতে পারো। এখানে তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলি লেখা আছে। শরৎ স্মৃতি পুরস্কার লাভ থেকে শুরু করে রবীন্দ্র পুরস্কার, একাডেমি, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী। তার পুরোটা পড়াশোনাই কলকাতার মধ্যে, শুধু তার শৈশবকাল কেটেছিল চাঁদপুরে। এখানে তার যে লেখাগুলো সেগুলো কিছু কিছু শিল্পায়ন করে ল্যামিনেশন করে রাখা হয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু তোমরা জানোই যে স্বাধীনতা আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন। তারই কিছু নিদর্শন এখানে রয়েছে। এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 9 বছর বয়সে লেখা একটা কবি। এটা তার লেখা সার্টিফিকেট।
এখানে তার ব্যবহৃত দ্রব্যাদি রয়েছে। এটা দেখতে পাচ্ছি চায়ের কাপ, একটা কালির, এটা একটা কালির দোয়াত সম্ভবত। এখানে চশমা, 2-3টে চশমা, একটা কালির দোয়াত এবং একটা পেনও দেখতে পাচ্ছি। তখনকার দিনে যেহেতু খাগের কলম ছিল তাই তখন কালির দোয়াত লাগতো লিখতে। এখানে যেমন তারাশঙ্করের আঁতুড়ঘর রয়েছে, তেমনি এই উপেক্ষিত বাড়িটি তারাশঙ্করের সাহিত্য সাধনার আঁতুড়ঘর। তারাশঙ্করের প্রথম দিকের প্রতিটি রচনা, যেমন রসকলি, নারী ও নাগিনী, জলসাঘর ইত্যাদি প্রায় 75টি ছোট গল্প সহ বহু সাহিত্য এই বাড়িতেই তিনি সৃষ্টি করেছেন। এক কথায় এই বাড়িতেই তারাশঙ্কর সাহিত্যিক তারাশঙ্কর নামে প্রতিষ্ঠা লাভ করেন। এমনকি এই বাড়ি থেকেই তারাশঙ্কর স্বাধীনতা সংগ্রামের জন্য জেলে গেছেন। এই বাড়িটি তারাশঙ্কর অনুরাগীদের কাছে এক তীর্থস্থান। তৎকালীন সময়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং তার অন্য 2 সহোদর দুর্গাশঙ্কর এবং পার্বতী শঙ্কর এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। তারাশঙ্কর এই বাড়ি থেকেই সাহিত্যিক তারাশঙ্কর নামে পরিচিত হয়েছিলেন। 1930 সালে এই 3 সহোদর স্বাধীনতা সংগ্রাম জন্য জেলে যান। অভিভাবকহীন এই বাড়িতে তখন পার্বতী শঙ্করের স্ত্রী বিমলা দেবী আসন্ন প্রসবা। পরিবারের প্রয়োজনে এবং মা প্রভাবতী দেবীর নির্দেশে দুর্গাশঙ্কর মুচলেখা নিয়ে বাড়ি ফিরে এলেও তারাশঙ্কর পার্বতী শঙ্কর শাস্তির মেয়াদ শেষ হলে তবেই জেল থেকে বাড়ি ফেরেন। পরবর্তীকালে স্বাধীন ভারতবর্ষে যখন কেন্দ্রীয় সরকার স্বাধীনতা সংগ্রামীদের মাসিক পেনশন দেবার ব্যবস্থা করেন, তখন স্বাধীনতা সংগ্রামী পার্বতী শঙ্কর সবিনয়ে সেই পেনশন ফিরিয়ে দিয়ে বলেছিলেন, মাতৃসেবার দাম নিতে পারবো না, মাফ করবেন। এমনকি পার্বতী শঙ্কর কোনোদিন এমএলএ, এমপি বা জেলা কংগ্রেসের পদক গ্রহণ করেননি। জীবনের শেষ দিন পর্যন্ত নীরবেই জনসেবা করে গেছেন। তো বন্ধুরা, এবার চলুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর মুখ থেকে শুনে নিই কিছু অজানা কথা। আপনারা যেটা দর্শন করলেন, এটা তারাশঙ্করের আঁতুড়ঘর। এই ঘরে তারাশঙ্কর 127 বছর আগে জন্মগ্রহণ করেন। আচ্ছা। 250 বছরের মাটির বাড়ি। 1 যুগ আগে এটাকে হেরিটেজের তকমা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশন থেকে। তারপর থেকে মানুষই কিন্তু খুঁজে পেতে আজও তাকে প্রণাম করতে, শ্রদ্ধা জানাতে এই মাটির ঘরেই আসা যাওয়া সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোনো রকমই বিরাম নেই। যত দিন যাচ্ছে মানুষ 5টা বইয়ের সাথে হয়তো তুলনা করে বুঝতে পারছি যে তারাশঙ্করের সাহিত্যের মূল্যায়ন কতটা, যে কারণে মানুষের শিক্ষিতও হচ্ছে। আগের থেকে তো মানুষ অনেক শিক্ষিত হচ্ছে, সেই কারণে বুঝতেই পারছে তারাশঙ্করই প্রথম সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যে 1967 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। তারাশঙ্করের পূর্বে কোনো বাঙালি সাহিত্যিক জ্ঞানপীঠ পায়নি। তারাশঙ্করের পরে বিষ্ণুদে, আশাপূর্ণা দেবী, 95-এ মহাশ্বেতা দেবী পান। তারাশঙ্করের এই ঘরটি জন্মভিটে, সেই কারণে আমরা এটাকে মন্দির কেন পুজো করি, বা আপনারা হয়তো বলতেই পারেন যে আমরা আসি এই কারণেই যে এটা তারাশঙ্করের সাহিত্যক্ষেত্রের পীঠস্থান। যদিও আমাদের গ্রামে 51 পীঠের 1 পীঠ দেবী ফুল্লরা আছেন, ফুল্লরাকে দর্শন করেন অনেকেই। অথবা তারই মধ্যে বেশ কিছু অংশ যারা আমরা দেখে আসলাম মানুষ খুঁজে পেতে এই জন্য বললাম, রাস্তাঘাটে এখনও কোথাও পর্থ নির্দেশিকা নেই। এইদিকে তারাশঙ্করের আঁতুড়ঘর, এইদিকে ধাত্রী দেবতা, এইদিকে ফুলরতলা, বিভিন্ন রাস্তায় নাম থাকা উচিত, কিন্তু আমাদের গ্রামের এখনও সেই পরিকাঠামো তৈরি হয়ে ওঠেনি, মানুষের মধ্যে সেই সচেতনতা থাকেনি। কিন্তু আপনাদের মতন যারা সাহিত্যপ্রেমীর মানুষ বা তারাশঙ্কর ভক্ত, তারা কিন্তু খুঁজে পেতে আজও আসেন এবং প্রণাম করেন। আমরাও এটাকে মন্দির কেন পুজো করি, বা আমরা ওই বাড়িটাকে সেইভাবেই এখনও বাঁচিয়ে রেখে, যে কারণে এখন আর ওই বাড়িতে বসবাস করি না, পাশে একটা বাড়ি করে আমরা বসবাস করি। ওই বাড়িটাকে ওইভাবেই, ওটা ওইভাবেই থাকতে, এই বাড়িতেই ওনার বিবাহ, এই বাড়িতেই ফুলসজ্জা, এই বাড়িতেই ছেলে মেয়ে মানুষ, ওই ঘরেই বাবার মৃত্যু, মায়ের মৃত্যু, ফলে ওইটাই ওনার আদি বাড়ি। যদিও পরবর্তীকালে তারাশঙ্কর কলকাতায় গিয়েছিলেন তালাপাড়কে, কিন্তু মায়ের টানে প্রতিবাসী আসতে হতো, কারণ মা 69 এই ঘরেই গত হন। তারপর তো তারাশঙ্কর 71 সালে চলে গেছেন, কিন্তু মানুষ আজও তাকে শ্রদ্ধা জানাতে, প্রণাম করতে এখানেই আসেন। ধন্যবাদ। আপনারা ঠিক আছে। আর ফাইনালি নিজের থেকে কিছু বলতে চাইবেন, আপনার যদি কোনো সরকারের তরফ থেকে কোনো দাবি থাকে কিছু? সরকারের তো দাবি আছেই এই বাড়িটা সংস্কারের, আজও সেটা করে উঠতে পারেনি, এটাই তো দাবি। আবার কি, মানুষ চায়, তারাশঙ্কর প্রেমী যারা, তারা আজও চান যে এই সংস্কার হোক, কিন্তু তারা আজও করে উঠতে পারেনি, এটাই আমাদের কাছে দুঃখ এবং আফসোস। আমার কারণ এটাই, কারণ এর পরের প্রজন্ম যখন এই বাড়িটা পড়ে যাবে, তখন তো আর খুঁজে পেতে পাবে না যে এইখানে বাড়ি ছিল। আজকে যদি সেটা বাঁচিয়ে রাখতে পারে,
তবেই পরের প্রজন্ম জানতে পারবে যে এইখানে তারাশঙ্করের বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ, সেইটাই মানে আমাদের। এই জায়গাটা যদি একটু প্রচার পেত, লোকজন আরো বেশি আসতো আর ব্যাপারটা। সরকার যদি এটাকে সংস্কার হ্যাঁ, করে তাহলে দিত তো তাহলে পরে নাম পরে যদি হয় তাহলে- প্রচারের মাধ্যমে এটা তো চলেই যেত। সংস্কার না হলে আর প্রচারটা হবে কোত্থেকে? সেই জন্য ওইটুকুই দাবি। কারণ আমিও তো থাকবো না আর বেশি দিন, আমাদের বয়স হয়েছে। কিন্তু পরের প্রজন্ম তো জানবে না, কারণ এরপরে তো মাটির বাড়ি আর এইভাবে রাখা যাবে না। হ্যাঁ, এরপরে এমন একটা বর্ষা হবে যে বর্ষায় এটা ধূলিসাৎ হয়ে যাবে, তখন আর পরের প্রজন্ম জানতেও পারবে না যে এখানে তারাশঙ্করের কোনো বাড়ি ছিল। হুম হুম হুম, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আর একটা কোশ্চেন আছে, জাস্ট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা গ্রন্থ আমি পড়েছিলাম, ভুলোর ছলনা বলে, যেটাতে উনি বলেছিলেন যে এই মানে একটা নাকি এটাকে ভুলো রকম এক ধরনের ভূত ছিল। এটা কি কতটা সত্যি বা কতটা কি উনি নিজের? না শুনুন, হ্যাঁ। তারাশঙ্করের ভূত পুরাণ বলে একটা গল্প আছে। হ্যাঁ। বা তারাশঙ্করের এই আমার বাড়ির পাশেই আছে হ্যাঁ। ভুলোর ছলনা। সেই, কিন্তু সেগুলো তারাশঙ্করের সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ আছে, হ্যাঁ। সেটা সত্যতা যাচাই করার ক্ষমতা আমার নেই। আচ্ছা আচ্ছা, না তো বন্ধুরা, এই ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটের সম্পূর্ণ দৃশ্যপট এবং কিছু সংক্ষিপ্ত ইতিহাস। ঠিক এর পরের পর্বে থাকবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বৈঠকখানা, অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মিউজিয়াম, যেখানে সংরক্ষিত রয়েছে তার জীবনের সমস্ত কৃতিত্ব, তৎকালীন সময়ের কিছু চিত্র এবং তার বেশ কিছু সংগ্রহসহ খোদিত রয়েছে নানা ইতিহাস। তাই ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে সেই পর্বটিতে।